আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সারা বিপ্লব। সো আজকে আমরা পড়ালেখা করব রিগার্ডিং টু অ্যালডোস্টেরন নিয়ে, অ্যালডোস্টেরনের ফিজিওলজি এবং অ্যালডোস্টেরনের প্যাথোলজি নিয়ে। সো ফার্স্ট অফ অল, অ্যালডোস্টেরন কী? অ্যালডোস্টেরন একটা হরমোন, দে আর এ হরমোন। হোয়াট টাইপ অফ হরমোন? এটা স্টেরয়েড হরমোন, স্টেরয়েড ক্লাসের হরমোন, এবং সেটাকে বলা হয় মিনারেলো কর্টিকয়েড হরমোন। মিনারেলো কর্টিকয়েড হরমোন কারণ দে আর অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড ভলিউম ভায়া মেনটেনিং সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম লেভেল। ওকে, সো এই কাজগুলো সে কীভাবে করে সেটা আমরা দেখব। এক নম্বর কথা হচ্ছে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন কোথা থেকে সিক্রেশন হয়। আমরা সবাই জানি যে আমাদের কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড থাকে, সেটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। দুই কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড থাকে, সেটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুইটা জোন থাকে। বাইরের জোনটাকে বলা হয় রেনাল কর্টেক্স, আর ভিতর দিকে মানে ওইটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স, আর ভিতরটাকে বলা হয় মেডুলা। কর্টেক্সের তিনটা পার্ট থাকে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলারটা এবং জোনা রেটিকুলারিস। আর এর মধ্যে এই যে জোনা গ্লোমেরুলোসা, এই জোনা গ্লোমেরুলোসা থেকে সিক্রেশন হয় হচ্ছে আপনার অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরন তাহলে কোথা থেকে সিক্রেশন হয়? জোনা গ্লোমেরুলোসা থেকে। ওকে, তাহলে একটা অ্যালডোস্টেরনের কেমিস্ট্রিটা কেমন? হ্যাঁ, একটা অ্যালডোস্টেরন আপনার দে আর লিপিড সলিবল হরমোন ফার্স্ট অফ অল। আর যেহেতু লিপিড সলিবল হরমোন, দে ক্যান এন্টার ডিরেক্টলি ইনটু দ্য সেল অ্যান্ড অ্যাক্টস অন নিউক্লিয়াস। তাহলে অ্যালডোস্টেরন রিসেপ্টর কই থাকবে? অ্যালডোস্টেরন রিসেপ্টর তাহলে কই থাকবে? অ্যালডোস্টেরন রিসেপ্টর থাকবে হচ্ছে আপনার নিউক্লিয়াসের গায়ে। কোথায়? সেটা হচ্ছে নিউক্লিয়াসের গায়ে। নিউক্লিয়াসের গায়ে থাকবে হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর থাকবে। ক্লিয়ার? তাহলে দে হ্যাভ ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। ওকে, এক। 2 নম্বর। 3 নম্বর, এই অ্যালডোস্টেরনের যখন একবার সিক্রেশন হয়, ওর প্লাজমা হাফ লাইফটা কত? ও দেখা গেছে যে ওর প্লাজমা হাফ লাইফ হচ্ছে অ্যারাউন্ড 20 মিনিটস, মানে কি একবার সিক্রেশন হওয়ার পরে প্রায় 20 মিনিট যাবৎ কাজ করে। এবং ওর এই সিক্রেশনগুলো ডাইউরিনাল রিদমে সিক্রেশন হয়, মানে ভেরিয়েশন হয় টাইম টু টাইম অনুযায়ী। ওকে, এবং এই অ্যালডোস্টেরনটা আলটিমেটলি, যেহেতু আমরা বললাম জোনা গ্লোমেরুলোসাতে সিক্রেশন হয়, সো জোনা গ্লোমেরুলোসা থেকে জোনা গ্লোমেরুলোসার কোন জায়গা থেকে সিক্রেশন হয় আমরা যদি মোর এক্স্যাক্টলি আরও জানতে চাই। হ্যাঁ, সো জোনা গ্লোমেরুলোসার সেলের যে আমি বললাম যে ইন্টারসেলুলার রিসেপ্টর, সো ইন্টারসেলুলার রিসেপ্টরের কাজ করে সে মেইনলি মাইটোকন্ড্রিয়া থেকে রিলিজ হয়। দে আর রিলিজ ফ্রম মাইটোকন্ড্রিয়া। তার মানে অ্যালডোস্টেরন রিলিজ হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া রিলিজেস অ্যালডোস্টেরন। ওকে, আর মাইটোকন্ড্রিয়া থেকে অ্যালডোস্টেরন রিলিজ করার জন্য আপনার বেশ কিছু এনজাইম এবং কোফ্যাক্টর দেয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোফ্যাক্টর যেটা খুব কাজে আসে সিক্রেশনের জন্য, তার নাম হচ্ছে অ্যাড্রেনোডক্সিন। তার মানে অ্যাড্রেনোডক্সিন আপনার একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে অ্যালডোস্টেরন রিলিজের জন্য। ওকে, ঠিক আছে। এবার আসি তাহলে অ্যালডোস্টেরন কীভাবে সিনথেসিস হয়, ওকে, কীভাবে তৈরি হয়। সো যেহেতু এটা একটা স্টেরয়েড ফ্যামিলির হরমোন, সো স্টেরয়েড ফ্যামিলির হরমোনগুলো মেনলি তৈরি করে হচ্ছে কোলেস্টেরল। তার মানে কোলেস্টেরল থেকে তৈরি হবে। তাহলে কোলেস্টেরল কী করে? কোলেস্টেরল থেকে অ্যাট ফার্স্ট তৈরি হচ্ছে প্রেগনিনলন। কোলেস্টেরল থেকে প্রেগনিনলন তৈরি করার জন্য একটা এনজাইম দেয়, তার নাম হচ্ছে কোলেস্টেরল ডেসমোলেস। ওকে, তার মানে কোলেস্টেরল ডেসমোলেস এনজাইমের প্রেজেন্সে তৈরি করতেছে প্রেগনিনলন, আর এক্ষেত্রে হেল্প করে হচ্ছে এসিটিএস, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। ওকে, ফলে কোলেস্টেরল থেকে আমরা কী পেলাম? প্রেগনিনলন। আর প্রেগনিনলন থেকে পরবর্তীতে আমরা 3টা হরমোন পাই মেইনলি। ফার্স্ট অফ অল কর্টিসল, যেটাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েড, যেটা আসে জোনা ফেসিকুলারটা থেকে। আর অ্যালডোস্টেরন, যেটা আছে আমাদের জোনা গ্লোমেরুলোসা থেকে, যেটা আজকে আমরা পড়তেছি। আর আরেকটা হচ্ছে আপনার অ্যান্ড্রোজেন, যেটা আসে জোনা রেটিকুলারিস থেকে। ওকে, সো এভাবে আমাদের কোলেস্টেরল থেকে আমাদের অ্যালডোস্টেরনটা সিনথেসিস হয়। সো এটা হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন নর্মাল সিনথেসিসের মেকানিজম। তার মানে আপনার যদি কোনো কারণে এসিটিএস লেভেলটা বেড়ে যায়, এসিটিএস লেভেলটা বাড়ার কারণে আলটিমেটলি প্রেগনিনলনের সিনথেসিস বাড়বে এবং আলটিমেটলি 3জনই বাড়বে। বাট স্পেসিফিক্যালি আপনি যদি অ্যালডোস্টেরন বাড়াতে চান, অ্যালডোস্টেরন বাড়াতে হেল্প করে আরেকটা হরমোন,
সেটা কিভাবে? ওকে, সেটা দেখার জন্য এখানে আপনার আরেকটু ভয় বুঝতে হবে। এভাবে ধরেন আমি এই অংশটুকু আলাদা রাখলাম। প্রেগনিলন থেকে অ্যালডোস্টেরন তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট একটা ইন্টারমিডিয়েট মেটাবোলাইট তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড। অ্যাড্রেনোকর্টিকোস্টেরন। আর এই অ্যাড্রেনোকর্টিকোস্টেরন থেকে আসে হচ্ছে অ্যালডোস্টেরন। আর এই ক্ষেত্রে হেল্প করে হচ্ছে একটা এনজাইম, সেটাকে বলা হয় অ্যালডোস্টেরন সিনথেস। কি নাম? অ্যালডোস্টেরন সিনথেস। আর এই অ্যালডোস্টেরন সিনথেসের অ্যাক্টিভিটি বাড়ে যদি আমাদের এনজিওটেনসিন 2 থাকে। তার মানে কি? আপনি যদি খেয়াল করেন মনোযোগ দিয়ে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি অ্যালডোস্টেরন বেশি চান, আপনি কি কাজ করতে পারেন? ফার্স্ট অফ অল আপনার আইদার এসিটিএস লেভেল বাড়াতে হবে, বলে কোলেস্ট্রল ডেজমোলেস এর মাধ্যমে আলটিমেটলি প্রেগনিলনের পরিমাণটা বাড়বে এবং আলটিমেটলি আপনার 3টার সাথে একটা ইম্পর্টেন্ট অ্যালডোস্টেরন পরিমাণটা বেড়ে যাবে। অথবা আপনি যে কাজটা করতে পারেন যে হ্যাঁ, আপনি এসিটিএস না বাড়ায় আপনি এনজিওটেনসিন 2 এর পরিমাণটা বাড়াতে পারেন। যদি এনজিওটেনসিন 2 সিক্রেশন হয়, এনজিওটেনসিন 2টা তখন কি করে? অ্যালডোস্টেরন সিনথেসের মাধ্যমে অ্যাগেইন অ্যাড্রেনোকর্টিকোস্টেরন থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ায়। তার মানে কি? আমরা যদি বলি যে তাহলে অ্যালডোস্টেরন তৈরি করার জন্য মেইনলি কোন ধরনের হরমোনাল রেগুলেশনের মাধ্যমে তৈরি হয়, সেটা হচ্ছে দুইটা হচ্ছে তার হরমোনাল রেগুলেশন। দুইটা কি? এক নম্বর হচ্ছে এসিটিএস, দিস ইজ দ্য স্ট্রং, অ্যান্ড অ্যানাদার হচ্ছে এনজিওটেনসিন 2। আমরা অলরেডি জেনে থাকি যে এনজিওটেনসিন 2টা মেইনলি একটা অ্যাক্সিসের মাধ্যমে কাজ করে, আর সেটাকে বলা হয় রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। ওকে, সো মানে কি? মানে হচ্ছে এই এনজিওটেনসিন 2টা অ্যাট ফার্স্ট আসলে এনজিওটেনসিন 2টা রিলিজ হয় রেনিনের স্টিমুলাসে এনজিওটেনসিন 2, এবং এনজিওটেনসিন 2 পরবর্তীতে অ্যালডোস্টেরন সিক্রেশন করে, আর এটার জন্য বলা হয় রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস। এটা নিয়ে একটু পরে আমরা আরও ডিটেল পড়ব। ওকে, তাহলে এটা হচ্ছে তার হরমোনাল রেগুলেশন। এবার আছি অ্যালডোস্টেরন সিনথেসিস বাড়ায় কারা? এ তো আমরা অ্যালডোস্টেরন সিনথেসিস বললাম, এটা বাড়ায় কারা? কিভাবে অ্যালডোস্টেরন সিনথেসিস বাড়ে? সিনথেসিসটা কিভাবে বাড়ে? সো অ্যালডোস্টেরন সিনথেসিস বাড়ে যেসব কারণে, সেটা যদি একটু আগে দেখলাম হরমোনাল রেগুলেশন হিসেবে এনজিওটেনসিন 2 আসে, অথবা ধরেন এসিটিএস আসে, অথবা ব্লাডের পটাশিয়াম লেভেলটা যদি বেড়ে যায়, অথবা ব্লাডের পিএইচ যদি কমে যায়, মানে অ্যাসিডোসিস। এইসব কন্ডিশনগুলোতে মেইনলি অ্যালডোস্টেরন সিক্রেশনটা বাড়ে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের হরমোনাল রেগুলেশন এবং অ্যালডোস্টেরন সিনথেসিস। তাহলে এই অ্যালডোস্টেরনটা কেন দরকার? অ্যালডোস্টেরন আসলে কি করে? সো আমি যদি ইন নাটশেল বলি অ্যালডোস্টেরন কি করে। Aldosterone is essential for sodium conservation. They are essential for sodium conservation. ভাইয়া কার থেকে সোডিয়াম কনজার্ভ করে সে? ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট কিডনির কোন জায়গায়? ডিস্টাল কমোডেটিবল, একটু পরে ডিটেল আসতেছি। দেন হচ্ছে আমাদের স্যালাভারি গ্ল্যান্ড থেকে, দেন হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ড থেকে, অ্যান্ড হচ্ছে আমাদের কোলন থেকে। সো এই 3টা জায়গা থেকে সে সোডিয়াম কনজার্ভ যদি আমরা করতে চাই, আমাদের এসেনশিয়াল রোল প্লে করে হচ্ছে অ্যালডোস্টেরন। কীভাবে রোল প্লে করে একটু পরে আমরা দেখব। সো এভাবে সে রোলটা প্লে করে। সো কীভাবে করে এটা দেখার জন্য আমরা একটা ভিডিওর হেল্প নিই। সো আমরা ভিডিওতে মেইনলি দেখবো হচ্ছে কীভাবে আপনার অ্যালডোস্টেরনটা কাজ করে, কিছুটা পার্ট ডায়াগ্রামেটিক্যালি, এবং এরপর আমরা শিখব অ্যালডোস্টেরন এক্সেস সিক্রেট হলে কি সমস্যাগুলো হয়। ওকে, সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা ভিডিওটা দেখি যে অ্যালডোস্টেরন কিভাবে কাজ করে একটু ডায়াগ্রামেটিক্যালি, দেন অ্যাগেইন আমরা এখানে ব্যাক করব। ওকে, হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে এন্ডোক্রাইন একটা ডিসঅর্ডার, যেক্ষেত্রে অ্যাড্রেনাল গ্ল্যান্ড সিক্রেট করে হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন অ্যাবভ দ্য নর্মাল লেভেল। তো এই অ্যালডোস্টেরন হরমোনটা কোথায় থাকে? সুপ্রানাল গ্ল্যান্ডটাও কোথায় থাকে? সুপ্রানাল গ্ল্যান্ড থাকে হচ্ছে কিডনির উপরে, আর এই সুপ্রানাল গ্ল্যান্ডের মেইনলি 2টা পার্ট থাকে। বাইরের পার্টটাকে বলা হয় কর্টেক্স, এবং যে ভিতরে যে পার্টটা সেটাকে বলা হয় মেডুলা। কর্টেক্সের 3টা জোন থাকে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলারটা অ্যান্ড জোনা রেটিকুলারিস। এর মধ্যে জোনা গ্লোমেরুলোসা থেকে সিক্রেট হয় হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন একটা নির্দিষ্ট হরমোন ফ্যামিলির, সেটাকে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস।
তার মানে ওরা তিনজন মিলে ইন্ট্রিকেট হিসেবে কাজ করে এবং আলটিমেটলি পটাশিয়াম লেভেল কমায়, সোডিয়াম লেভেল বাড়ায় এবং আলটিমেটলি ব্লাড ভলিউম এবং প্রেশার দুইটাই বাড়ে। সো অ্যালডোস্টেরন রেনিন সিক্রেশন হলে রেনিনের সিক্রেশনের প্রতিক্রিয়া হিসাবে সিক্রেটেড হয়, ডিস্টাল আলটিমেটলি কাজ করে দুইটা সেলে, প্রিন্সিপাল সেল এন্ড আলফা ইন্টারক্রেটেড সেলে। ওকে, সো আমরা এটা দেখলাম। সো এবার তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সে কোথায় কাজ করে। সে তাহলে কোথায় কাজ করে? সে কাজ করে মেইনলি আপনার কিডনির ডিস্টাল কনভার্ট টিউবুলে। সো কীভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। আসেন, সো ধরেন এটা হচ্ছে আপনার কিডনির ডিস্টাল কনভার্টেড টিউবুলের সেল, এবং ডিস্টাল কনভার্ট টিউবুলের সেলের ধরেন এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল সেল, অ্যান্ড এটা ধরেন হচ্ছে আপনার অ্যানাদার সেল, ডিস্টাল কনভার্ট টিউবুলেরই সেল, বাট এটাকে বলা হচ্ছে আলফা ইন্টারক্যালেটেড সেল, ওকে। আমরা জানি যে আমাদের ইউরিনের একটা পাশ দিয়ে বা সেলগুলোর একটা পাশে থাকবে হচ্ছে ইউরিনারি লুমেন। সো এটা ইউরিনারি লুমেন, আর যেটাকে বলা হবে বেজাল লুমিনাল সাইট। সো এই পাশে আমাদের কী তৈরি হচ্ছে? ইউরিন ফর্মেশন হচ্ছে, ওকে। সো এটা হচ্ছে ইউরিনারি লুমেন, আর অপোজিট সাইডে থাকবে হচ্ছে ব্লাড ভেসেল, পেরিটিউবুলার ক্যাপিলারি নেটওয়ার্ক। সো ব্লাড ভেসেল, ব্লাড, আর এই সাইডটাকে বলা হবে বেজাল সাইট, ওকে। আসি, সো যেটা পড়ছিলাম আমরা সেটা হচ্ছে ডিস্টাল কনভার্ট টিউবুলের আপনার প্রিন্সিপাল সেলের দেখা যায় যে আপনার যে বেজাল সাইট অথবা যা ব্লাড ভেসেলের দিকে যে সাইডটা, ওই জায়গায় থাকে হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পাম্প, তার নাম হলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প। এর ফলে প্রতিনিয়ত 3টা সোডিয়াম আপনার প্রিন্সিপাল সেল থেকে ব্লাডে চলে যায় এবং ব্লাড থেকে 2টা পটাশিয়াম সেলের মধ্যে চলে আসে, এবং এই পটাশিয়ামগুলা পরবর্তীতে পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে আলটিমেটলি চলে আসে ইউরিনারি লুমেনে। ফলে ব্লাড থেকে পটাশিয়ামের পরিমাণটা কমে যায়। অপরদিকে এই সোডিয়ামটা যেটা ভিতর দিকে ঢুকলো, সোডিয়ামগুলা মেইনলি লুমেনে সোডিয়াম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মাধ্যমে, যেহেতু লুমেনের মধ্যে সোডিয়ামের পরিমাণটা বেশি থেকে সে কমের দিকে সেলের মধ্যে ঢুকে যায়। পরবর্তীতে এই সোডিয়ামটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে, তাহলে এই পাম্পের নাম বলছি আমরা এটিপিএস পাম্প, কথাবার্তা হচ্ছে এটা রান করার জন্য এটিপি দরকার হবে, আলটিমেটলি তারা ব্লাডে চলে আসে। তাহলে আপনি ব্লাডে কি পেলেন এখন পর্যন্ত? ব্লাডে পেলেন হচ্ছে 3টা সোডিয়াম পেলেন, আর কি হারালেন? 2টা পটাশিয়াম। পটাশিয়ামটা কই পেলেন? পটাশিয়াম পেলেন হচ্ছে আপনার ইউরিনে, 1। 2 নম্বর, এই পাম্পটাকে একটু নির্দিষ্ট নামে ডাকা হয়, সেটাকে বলা হয় এপিথেলিয়াল ডেরাইভড সোডিয়াম চ্যানেল। জিনিস সেম, বাট নাম হচ্ছে এপিথেলিয়াল ডেরাইভড সোডিয়াম চ্যানেল। একে বলা হয় এপিথেলিয়াল ডেরাইভড সোডিয়াম চ্যানেল, সংক্ষেপে বলা হয় ইনঅ্যাক চ্যানেল। সো এই ইনঅ্যাক চ্যানেল এই কাজটা করে, ওকে। আর এই ইনঅ্যাক চ্যানেলের অ্যাক্টিভিটি বাড়ায় হচ্ছে অ্যালডোস্টেরন। তার মানে কি অ্যালডোস্টেরন কী কাজ করবে? অ্যালডোস্টেরন ফার্স্ট অফ অল 3টা সোডিয়াম ব্লাডে রিঅ্যাবজর্পশন করবে, বলে ব্লাডের সোডিয়ামের পরিমাণটা বাড়বে, হাইপার নাইট্রিমিয়া করবে। আর অপরদিকে 2টা পটাশিয়াম আলটিমেটলি সে ব্লাড থেকে ইউরিনে পাঠাচ্ছে, ফলে ব্লাডে পটাশিয়ামের পরিমাণটা কমে যাবে, বলে হাইপোক্যালিমিয়া করবে। ক্লিয়ার? ওকে, 1। তো এটা হচ্ছে গেল প্রিন্সিপাল সেলে তার ঘটনা। এবার আসলে আলফা ইন্টারক্যালেটেড সেলে সে কী করে? হ্যাঁ, আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রিন্সিপাল সেলে একই সাথে সে যখনই আপনার সোডিয়ামটা আমাদের অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ঢুকে, সোডিয়াম দেখেন একটা পজিটিভলি চার্জ আয়ন, আর এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য বা কম্পেনসেট করার জন্য আরেকটা নেগেটিভলি চার্জ আয়ন হিসেবে ক্লোরিনটা লুমেন থেকে আলটিমেটলি চলে আসে ডিস্টাল কনভার্ট টিউবুলে, এবং ডিস্টাল কনভার্ট টিউবুল থেকে পরবর্তীতে ব্লাডে চলে আসে। তার মানে কি আপনার প্রিন্সিপাল সেলে একই সাথে ক্লোরিনটাও আপনার কি হচ্ছে? রিঅ্যাবজর্পশন হচ্ছে। এবার আসি আলফা ইন্টারক্যালেটেড সেল। আলফা ইন্টারক্যালেটেড সেলও কিন্তু আপনার ডিস্টাল কনভার্ট টিউবুলেরই পার্ট। এই আলফা ইন্টারক্যালেটেড সেলে একটা এটিপিএস পাম্প থাকে, আর ওই এটিপিএস পাম্পের নাম হচ্ছে আপনার হাইড্রোজেন এটিপিএস পাম্প। যেহেতু এটিপিএস পাম্প, তো বুঝতেই পারতেছেন এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রান করবে। দ্যাট ইজ হচ্ছে এমনিতেই আমাদের লুমেনের মধ্যে হাইড্রোজেনের আয়নের পরিমাণটা বেশি, এরপরও, এবং সেলের মধ্যে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কম, এরপরও হাইড্রোজেন আয়ন আপনার কম, মানে সেল থেকে বেশি ইউরিনের লুমেনের দিকে যাবে, আর এর জন্য এটিপি দরকার হবে, আর এটাই আপনার এটিপিএস পাম্প হিসাবে পাম্পে কাজে লাগে। সো হাইড্রোজেন এটিপিএস পাম্প ইজ এ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট
এই ক্ষেত্রে অ্যাগেন্স্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেল থেকে লুমেনে, ইউরিনারি লুমেনে হাইড্রোজেন আয়ন পাস করে। আর সেলে এই হাইড্রোজেন আয়নটা সে হচ্ছে আপনার থেকে, সেটা হচ্ছে ব্লাড থেকে। তার মানে কি, ব্লাড প্রতিনিয়ত কি হারাচ্ছে, হাইড্রোজেন আয়নটা হারাচ্ছে। ফলে কি হচ্ছে, ব্লাডে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে যাচ্ছে। এই কমে যাওয়া হাইড্রোজেন আয়নকে ব্যাকআপ দেওয়ার জন্য করসপন্ডিং একটু রিভার্স ঘটনাটা ঘটবে এখানে। সেটা হচ্ছে এখানে কি ঘটবে, এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আপনার সেল থেকে আপনার বাইকার্বনেট, এটা হচ্ছে লুমেন থেকে বাইকার্বনেট, অ্যাট ফার্স্ট লুমেনের যে বাইকার্বনেট আছে, লুমেন থেকে বাইকার্বনেট সেলে, এবং সেল থেকে পরবর্তীতে সেটা কই চলে আসবে, ব্লাডে চলে আসবে। ফলে একদিকে আপনার হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে যাচ্ছে, রাইট, বের হয়ে যাওয়ার কারণে হাইড্রোজেন আয়নের পরিমাণটা যেহেতু বের হয়ে যাচ্ছে, সো হাইড্রোজেন আয়নের পরিমাণটা একদিকে হচ্ছে আপনার কমে যাচ্ছে, অপরদিকে বাইকার্বনেটের পরিমাণটা কী হচ্ছে, আপনার বেড়ে যাচ্ছে, বলে আলটিমেটলি কি হচ্ছে, ব্লাডে অ্যালকালোসিস ডেভেলপ করতেছে, অ্যালকালোসিস। আর এই অ্যালকালোসিসটা হচ্ছে কিডনির কারণে, আর এই জন্য আমরা বলবো এটাকে মেটাবলিক অ্যালকালোসিস। তার মানে কি, আমরা যদি সামারি করি, অ্যালডোস্টেরন কি কাজ করে, একটু এটাকে ছোটো করি, ওকে আসেন তাহলে সামারি করি। অ্যালডোস্টেরন আমাদের কী কাজ করে ফার্স্ট অফ অল, তাহলে অ্যালডোস্টেরন এক নাম্বার, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন এক নাম্বার কী কাজ করতেছে, সে হাইপার নাইট্রিমিয়া করতেছে। 2 নাম্বার, সে ব্লাডে পটাশিয়াম কমাচ্ছে, সো হাইপোক্যালিমিয়া করতেছে, ওকে। 3 নাম্বার, সে হাইড্রোজেনের আয়নের পরিমাণটা কমায় বাইকার্বনেটের পরিমাণটা বাড়াচ্ছে, সো মেটাবলিক অ্যালকালোসিস করতেছে। সো দিস আর দ্য প্রিন্সিপাল ফাংশন অফ অ্যালডোস্টেরন, এবং অ্যালডোস্টেরন টোটাল তার ডিস্টাল কনভার্ট টিউবুল জুড়ে তার এই মেকানিজমটা রান করে। তার মানে কি, অ্যালডোস্টেরন আপনার এই এপিথেলিয়াল ডেটা সোডিয়াম পটাশিয়াম পাম্প, দ্যাট ইজ ইনএক্সিনালের অ্যাক্টিভিটি বাড়ায়, প্লাস অ্যালডোস্টেরন আপনার হাইড্রোজেন এটিপিএস পাম্পের অ্যাক্টিভিটি বাড়ায় আলটিমেটলি এই ধরনের ঘটনাটা বা এই ধরনের কাজগুলো সে করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন অ্যালডোস্টেরনের ডিজিজ অর প্যাথোলজি। অ্যালডোস্টেরনের প্যাথোলজি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে হাইপার সিক্রেশন, মানে যখন আপনার সিক্রেশন বাড়বে, মানে অ্যালডোস্টেরনের পরিমাণটা বাড়বে। সো অ্যালডোস্টেরনের পরিমাণটা বাড়ে আর সিক্রেশন বাড়ে মেনলি 2 ধরনের কজে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কজটা কি, প্রাইমারি কজটা মোস্ট অফ দ্য টাইম অ্যাসোসিয়েটেড উইথ অ্যাড্রেনাল নিওপ্লাজম। ধরেন আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, এই সুপ্রানাল গ্ল্যান্ডে কোনো নিওপ্লাজম হলো, যেটাকে বলা হয় অ্যাডিনোমা। সো কোনো কারণে যদি অ্যাডিনোমা ডেভেলপ করে, অ্যাডিনোমা ইন্ডিউস আপনার অ্যাডিনোমা যেহেতু নিওপ্লাজম, যেহেতু ওদের সব সিক্রেশন বাড়বে, সো অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়লে অ্যাড্রেনাল অ্যাডিনোমা ইন্ডিউস, সেটাকে বলা হয় কনস ডিজিজ। তাহলে কোন ডিজিজে অ্যালডোস্টেরন বাড়ে, সহজভাবে আমরা বারবার বলে থাকি, কোন ডিজিজে কোন নামের মধ্যে কিন্তু অ্যান্সার আছে, যে কোন ডিজিজে কনস ডিজিজে অ্যালডোস্টেরনের পরিমাণটা বাড়ে, এটাকে বলা হয় প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের কজ। এবার আসেন সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের কজটা কি। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনের কজগুলা মেইনলি হচ্ছে ওদের হরমোনাল রেগুলেশনের মাধ্যমে হয়। দ্যাট ইজ হচ্ছে যদি কোনো কারণে আপনার বিপি কমে যায়, অ্যান্ড বিপি কমে গেলে আমরা জানি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যাবে, ফলে কী হবে, আপনার রেনিনের পরিমাণটা বাড়বে, আর রেনিনের পরিমাণটা বাড়লে আপনার অ্যালডোস্টেরনের পরিমাণটা বাড়বে, আর এই অ্যালডোস্টেরন ফার্দার আপনার যা কিছু করার এতক্ষণ যেগুলো বললাম সেগুলো পরিমাণে বেশি করবে। আর এভাবেই আমাদের অ্যালডোস্টেরনের প্যাথোলজি আমরা পেয়ে থাকি। তাহলে ট্রিটমেন্ট কি, ফার্স্ট অফ অল যদি আপনার কনস ডিজিজের কারণে হাইপার অ্যালডোস্টেরনিজম হয় সেক্ষেত্রে সার্জারি, আর যদি আপনার সেকেন্ডারি কজের কারণে হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, যেমন আমরা জানি স্পাইরোনোলেকটনটা ইউজ করা হয় হচ্ছে এই আপনার সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের ট্রিটমেন্ট হিসেবে। ওকে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি অ্যালডোস্টেরন নিয়ে সব কথাবার্তা। সো আরেকটা ক্লিনিক্যাল টিপস, সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম নাকি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, এটা বোঝার জন্য জাস্ট রেনিনের অ্যামাউন্টটা দেখবেন, রেনিন। সো অ্যালডোস্টেরন তো বাড়লো 2টা বেলায়, বাট ইন কেস অফ প্রাইমারি অ্যালডোস্টেরনিজম রেনিনের কোনো সম্পর্ক নেই, কারণ অ্যাডিনোমা। সো সেক্ষেত্রে রেনিনের পরিমাণটা কমবে। কেন কমবে, কারণ অ্যালডোস্টেরন রেনিনকে একটা নেগেটিভ ফিডব্যাক দিবে, যেহেতু অ্যালডোস্টেরন পরিমাণটা বাড়তেছে, সে ফার্দার সে রেনিনটাকে বাড়াবে না, কারণ রেনিন বাড়লে আবার কী বাড়বে, অ্যালডোস্টেরন বাড়বে, সো রেনিনের পরিমাণটা কমবে। প্রাইমারি অ্যালডোস্টেরনিজমে
প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম রেনিনের পরিমাণটা কমবে, বাট সেকেন্ডারিতে দেখেন রেনিন ইজ দ্য কজ, সো রেনিনের পরিমাণটা বাড়বে। সো এভাবে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের মধ্যে পার্থক্য করবো। আর যেহেতু রেনিনের পরিমাণটা বাড়ে, এই জন্য সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইডিমা। পেশেন্ট কী নিয়ে আসে? ইডিমা। আর এই ইডিমা এখানে থাকে, বাট প্রাইমারিতে আপনার ইডিমাটা অ্যাবসেন্ট থাকে। ক্লিয়ার? এই তো এ হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা। তাহলে এই ছিল আমাদের অল অ্যাবাউট অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরনের ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি। সো আজকে এতটুকুই থাকুক, নেক্সট বার আমরা অন্য কোনো ফিজিওলজি ক্লাস নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।